আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। গত 14 মাসে বাংলাদেশের মানুষের কাছে একটি বিষয় পরিষ্কার। দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের শখ হলো বিদেশ ভ্রমণ করা। 14 মাস ক্ষমতায় থেকে 14টি দেশ ঘুরে ফেলেছেন। ইংরেজিতে যাকে বলা যায় ফ্রিকোয়েন্ট ফ্লায়ার, মানে যিনি নিয়মিত সরকারি টাকায় আকাশে উঠতে ভালোবাসেন। এমন ভ্রমণ পিপাসু ব্যক্তি যিনি কিনা তার 15তম বিদেশ সফরটি নিশ্চিত করে ফেলেছিলেন, এ নিয়ে সরকারিভাবে ঘোষণাও দিয়েছিলেন। কিন্তু কয়েক ঘন্টার ব্যবধানে সেই ফ্রিকোয়েন্ট ফ্লায়ারকে আরেকটি ঘোষণা দিয়ে বলতে হলো না, তিনি সৌদি আরব সফরে যাচ্ছেন না। বাতিল করা হয়েছে সেই সফর। প্রশ্ন হলো, কেন ঘোষণা দিয়েও এত শখের এত স্বাদের সফরটি বাতিল করতে হলো অধ্যাপক ইউনূসকে? সূত্রগুলো বলছে, যমুনার স্রোতে উল্টো হাওয়া বইছে। সে হাওয়ায় আপাতত গৃহদাহ ঠেকাতে দেশ ছেড়ে মাত্র 3 দিনের জন্য যাওয়াটা ঠিক মনে করছেন না শান্তিতে নোবেল বিজয়ী। অধ্যাপক ইউনূসের উপদেষ্টা পরিষদের 7 সদস্যকে নিয়ে রীতিমতো গৃহদাহ শুরু হয়েছে তার পারিষদ আর মিত্র 3টি প্রধান রাজনৈতিক দলের মধ্যে। এর মধ্যে 6 জন পূর্ণাঙ্গ উপদেষ্টা এবং 1 জন বিশেষ সহকারী আছেন। এই 7 সদস্যের পতন ঠেকাতে যার পর নাই চেষ্টা করে যাচ্ছেন অধ্যাপক ইউনূস। পদত্যাগ না করিয়ে কোনো মতে পারিষদে রাখা যায় কি না, তার জন্য 2 উপদেষ্টাকে গত কয়েক সপ্তাহ ধরে এক ধরনের ওএসডি বা নিষ্ক্রিয় করে রাখা হয়েছে। মানে তাদের মন্ত্রণালয় আছে, কিন্তু তাতেও পরিস্থিতি নিজের অনুকূলে আনতে পারেননি তিনি। আবার মিত্র 3টি রাজনৈতিক দল থেকে আলাদা আলাদা অভিযোগ আসায় কাঠটা রেখে কাঠটা বাদ দিবেন তা নিয়ে অধ্যাপক ইউনূস পড়েছেন বিপাকে। এরই মধ্যে জ্বালানি উপদেষ্টা ফাজুল কবির খান নিজে বিষয়টি নিয়ে ফেসবুকে পোস্ট দেয়। বিষয়টি আরো জমে উঠেছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 2008 সালের 18 ফেব্রুয়ারি ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন প্রকাশের পর বেশ হইচই পড়ে গিয়েছিল। রিপোর্টটির শিরোনাম ছিল ফ্রিকোয়েন্ট ফ্লায়ার। সাংবাদিক শ্যামলাল যাদব ওই রিপোর্টে দেখিয়েছিলেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং এর ক্যাবিনেটের সদস্য ও তার দলের সাংসদরা সরকারি টাকায় কত ঘন ঘন বিদেশ সফরে গিয়েছিলেন। ওই রিপোর্টে মনমোহন সিং এর সরকারকে বলা হয়েছিল দ্য ওয়ান হাই ফ্লাইং গভর্নমেন্ট। বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তী সরকারের পারিষদ কতটা ঘন ঘন ভ্রমণ করছেন সেটি জানা না গেলেও সরকার প্রধান হিসেবে অধ্যাপক ইউনূস যে ফ্রিকোয়েন্ট ফ্লায়ার, সেটি এর মধ্যে প্রতিষ্ঠিত হয়ে গেছে। তিনি ক্ষমতার মসনদে আছেন 14 মাস ধরে, গড়ে প্রতি মাসে একটি করে সফর করে ফেলেছেন। তার এই ঘন ঘন বিদেশ সফর নিয়ে অনেক বিতর্ক দেখা দিলেও সেসব বিতর্ক বা সমালোচনাকে তিনি থোড়াই তোয়াক্কা করেন। টাইমস অব বাংলাদেশ এক নিবন্ধের শিরোনাম দিয়েছে মোহাম্মদ ইউনূস দ্য হ্যাপি ফ্লায়ার। দর্শক, FII-9 এর পক্ষ থেকে 2 দফায় অনুষ্ঠানে কারা অতিথি হিসেবে থাকবেন, কারা বক্তব্য দেবেন, এমন লাইন আপ ঘোষণা করা হয়। প্রথমটি ঘোষণা করা হয় গত 28 সেপ্টেম্বর। সে লাইন আপে অধ্যাপক ইউনূসের নাম ছিল না। সবশেষ লাইন আপ ও অতিথি লিস্টটি ঘোষণা করা হয় গত 20 অক্টোবর, যেখানে আমরা দেখতে পাচ্ছি আমন্ত্রিত অতিথিদের মধ্যে অধ্যাপক ইউনূসের নাম 4 নম্বরে রাখা হয়েছে। মোট 10 জন ওয়ার্ল্ড লিডারের মধ্যে সরকার প্রধান হিসেবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ছাড়াও রুয়ান্ডা আর সিরিয়ার প্রেসিডেন্টের যোগ দেওয়ার কথা রয়েছে। দর্শক, যেহেতু 20 অক্টোবর FII-9 এর পক্ষ থেকে অতিথিদের তালিকা ঘোষণা করা হয়েছে, তার অর্থ হলো অধ্যাপক ইউনূস যে এই সফরে যাচ্ছেন তা আয়োজকদের আগে থেকেই নিশ্চিত করা হয়েছিল। বাংলাদেশের গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে ইতিমধ্যে সফর সংশ্লিষ্ট একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়েছিল এবং প্রাথমিক সময়সূচি চূড়ান্ত করা হয়। 23 অক্টোবর প্রেস উইং থেকে নিশ্চিত করা হয় অধ্যাপক ইউনূস সৌদি আরব যাচ্ছেন। কিন্তু কয়েক ঘন্টার ব্যবধানে গণমাধ্যমে খবর আসে অধ্যাপক ইউনূসের সৌদি আরব সফর বাতিল করা হয়েছে। দর্শক, 14 মাসে নিজের ইচ্ছের বিরুদ্ধে এমন সিদ্ধান্ত অধ্যাপক ইউনূসকে তৃতীয়বারের মতো নিতে হলো। গত 9 থেকে 13 জুন ফ্রান্সের নিস শহরে তৃতীয় ওশান কনফারেন্সে যাওয়ার সিদ্ধান্ত শেষ মুহূর্তে বাতিল করেন অধ্যাপক ইউনূস। এরপর 30 জুন থেকে 3 জুলাই স্পেনে জাতিসংঘের ফিনান্সিং ফর ডেভেলপমেন্ট কনফারেন্সে তার যোগ দেওয়ার কথা ছিল।
সেটিও তিনি বাদ দিয়েছিলেন। এই দুটি সফর বাদ দেওয়ার কারণ ছিল ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সাক্ষাতের সময়সূচি পাননি অধ্যাপক ইউনূস। আবার স্পেনের ক্ষেত্রে রানী বা সরকার প্রধান কারো সাক্ষাতের নিশ্চয়তাও পাননি। এর আগে ইংল্যান্ডে গিয়ে দেশের প্রধানমন্ত্রী স্টারমারের সাক্ষাৎ না পাওয়ায় এ নিয়ে বেশ বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ইউনূস। তাই সরকার বা রাষ্ট্রপ্রধানের সাথে সাক্ষাতের নিশ্চয়তা না পাওয়ায় ফ্রান্স ও স্পেনের সফর তখন বাতিল করা হয়েছিল। কিন্তু এবার সৌদি সফরের আগে ডক্টর ইউনূসের দপ্তর থেকে নিশ্চিত করা হয়েছিল সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে অধ্যাপক ইউনূস সৌদি আরব যাচ্ছেন। তাহলে প্রশ্ন হলো, ঘোষণা দিয়ে সব প্রস্তুতি শেষ করেও কেন কয়েক ঘন্টার মধ্যে সফরটি বাতিলের ঘোষণা দেয়া হলো? সূত্রগুলো বলছে, নিজের উপদেষ্টার পরিষদের 7 সদস্যকে নিয়ে বেশ ঝামেলার মধ্যে পড়ে গেছেন অধ্যাপক ইউনূস। এর মধ্যে 6 জন হলেন পূর্ণাঙ্গ উপদেষ্টা আর 1 জন বিশেষ সহকারী। এই 7 জনের বিতর্কিত ভূমিকার জন্য অধ্যাপক ইউনূসের কাছে পাল্টাপাল্টি অভিযোগ করেছে সরকারের মিত্র প্রভাবশালী রাজনৈতিক দলগুলো। প্রথমে গত 21শে অক্টোবর যমুনায় অনুষ্ঠিত বৈঠকে বিএনপি 3 জন উপদেষ্টা ও 1 জন বিশেষ সহকারীর বিরুদ্ধে অভিযোগ করে। বিবিসি বাংলা খবরে বলা হয়েছে, সেই বৈঠকে বিএনপি নেতারা কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন। বিএনপির অভিযোগ, প্রশাসনে ও পুলিশে বদলি পদায়ন সহ বিভিন্ন ক্ষেত্রে জামাত ইসলামের পক্ষে কাজ করছেন ওই উপদেষ্টারা। বিবিসি বাংলা বলছে, বিএনপি সেই বিতর্কিতদের তালিকায় 1 নম্বরে রয়েছেন জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। বিএনপির অভিযোগ মূলত জনপ্রশাসন সম্পর্কিত উপদেষ্টা পরিষদের কমিটি নিয়ে। সেই কমিটির সদস্য হিসেবে আছেন জনাব ফাউজুল কবির। বিবিসির দাবি, এই কমিটির আরেকজন সদস্য মন্ত্রিপরিষদ বিভাগের সচিব শেখ আব্দুর রশিদের নাম উল্লেখ করে তার বিরুদ্ধে একটি বিশেষ দলের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ জানিয়েছে বিএনপি। উপদেষ্টা ফাউজুল কবির খান নিজের ফেসবুক ওয়ালে বিষয়টি নিয়ে পোস্ট দিয়েছেন। পোস্টে তিনি বঙ্গগ্রাফ নামের একটি ফেসবুক পেজের 3টি ফটোকার্ড শেয়ার করেছেন। উপদেষ্টা ফাউজুল কবির খান লিখেছেন, প্রধান উপদেষ্টার সাথে 3 রাজনৈতিক দলের বৈঠকে উপদেষ্টাদের নিরপেক্ষতা সম্পর্কে প্রশ্ন উঠেছে। একটি দলের তালিকায় তার নিজের নামও আছে। আত্মপক্ষ সমর্থন করে তিনি বলেছেন, পক্ষপাত দুষ্ট চিন্তা করতে ও সিদ্ধান্ত গ্রহণে অভ্যস্ত নন তিনি। সবসময় কোনরূপ অনুরাগ বিরাগের বশবর্তী না হয়ে সরকারের সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করেন এই উপদেষ্টা। এরপর তিনি লেখেন, তবুও প্রশ্ন যেহেতু উঠেছে, এর নিষ্পত্তি করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, উপদেষ্টা বৃন্দ, বিশেষ সহকারী বৃন্দ, চুক্তিভিত্তিক নিয়োজিত সকল কর্মকর্তাদের কেউই যে দলই সরকার গঠন করুক না কেন পরবর্তী নির্বাচিত সরকারের কোনো লাভজনক পদে কেউই অংশ নিতে পারবেন না, এই মর্মে একটি অধ্যাদেশ জারি করলে এর সমস্যার শুরু হতে পারে বলে তিনি মনে করেন। তবে নির্বাচনের তফসিল ঘোষণার আগে যারা অন্তর্বর্তীকালীন সরকার থেকে পদত্যাগ করবেন তাদের ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য হবে না বলে মত দিয়েছেন তিনি। দর্শক, বিবিসি বাংলার খবরে আরো বলা হয়েছে, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করেন। ওই মন্ত্রণালয় উপদেষ্টার পরে মিস্টার চৌধুরীর অবস্থান। বিএনপি নেতারা প্রধান উপদেষ্টার কাছে খোদাবক্স চৌধুরীর বিরুদ্ধে একটি দলের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ দিয়েছেন। দৈনিক প্রথম আলোর এক খবরে বলা হয়েছে, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার দিকে আঙ্গুল তুলেছে বিএনপি। এদের 2 জনকে সরিয়ে দিতে বলা হয়েছে। তবে এসব উপদেষ্টা ও বিশেষ সহকারীর সাথে বিবিসি বাংলা ও প্রথম আলোর পক্ষ থেকে যোগাযোগ করা হলেও কোনো সাড়া মেলেনি। বিএনপির বন্ধু থেকে এখন শত্রুতে পরিণত হওয়া জামাত ইসলামীও পরদিন অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠকে গিয়ে কিছু উপদেষ্টার বিষয়ে তাদের আপত্তি জানিয়েছে। বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, জামাতের অন্য একাধিক নেতার সঙ্গে কথা বলে সংবাদ মাধ্যমটির কাছে মনে হয়েছে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ সহ কয়েকজন উপদেষ্টার ব্যাপারে তাদের আপত্তি রয়েছে। সরকারের একাধিক সূত্র থেকে জানা গেছে, জামাত ইসলামী আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদের ব্যাপারে তাদের আপত্তির কথা জানিয়েছে। জামাতের নেতা মনে করেন, এই 3 উপদেষ্টার সাথে বিএনপির ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে এবং তারা বিএনপির হয়েই কাজ করছেন। বুধবার জামাতের পরপরই এনসিপি গিয়েছিল প্রধান উপদেষ্টার সরকারি বাড়ি যমুনায়। তারাও তাদের অপছন্দের উপদেষ্টাদের নিয়ে নালিশ জানিয়ে আসে।
এনসিপি জামাতের মতো আসিফ নজরুল, ওয়াহিদুদ্দিন মাহমুদ এবং সালাউদ্দিন আহমদের ব্যাপারে আপত্তির কথা প্রধান উপদেষ্টাকে জানিয়েছে। এর বাইরে তারা গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান এবং পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের ব্যাপারে আপত্তি জানিয়েছে। বিশেষ করে ভারতের সাথে চুক্তি বাতিলের ইস্যুটি নিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদের অপপ্রচারের বিষয়টি প্রকাশ্যে ধরিয়ে দেওয়ার পর এনসিপি বেজায় চটেছে পররাষ্ট্র উপদেষ্টার উপর। তবে এনসিপি চায় না কোনোভাবেই তাদের দুই ছাত্র উপদেষ্টাকে অধ্যাপক ইউনূস বাদ দিক। দলটির একটি সূত্র বলছে, এনসিপি দুই ছাত্র উপদেষ্টার বিষয়টি নিয়ে বিএনপির সাথে নেগোসিয়েশনের চেষ্টা করছে। এরই মধ্যে কিছুটা সফলও হয়েছে। দুই ছাত্র উপদেষ্টা যদি আগামী নির্বাচনে অংশ নেয় তাহলে তাদের জন্য দুটি আসন বিএনপি ছেড়ে দিতে পারে। প্রথম আলোর এক খবরে বলা হয়েছে, ছাত্র প্রতিনিধিদের কেউ না কেউ উপদেষ্টা পরিষদে শেষ পর্যন্ত থাকুক, এটা চান ছাত্র উপদেষ্টারা। তারা মনে করছেন না থাকলে উপদেষ্টা পরিষদে কেউ কেউ তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। প্রথম আলোর দাবি, অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায় থেকে দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টাকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল, কিন্তু তারা আরো সময় নিতে চেয়েছেন। অবশ্য আসিফ মাহমুদ গত 14ই আগস্ট সাংবাদিকদের জানিয়েছিলেন নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তিনি পদত্যাগ করবেন। অন্যদিকে মাহফুজ আলম গত 28শে সেপ্টেম্বর এক অনুষ্ঠানে বলেন, 2 মাস ধরে তিনি অনিশ্চয়তার মধ্যে আছেন কখন নেমে যেতে হয়। সরকার একাধিক সূত্র বলছে, অধ্যাপক ইউনূস এই দুই ছাত্র উপদেষ্টাকে একেবারে বাদ না দিয়ে তাদের ওএসটি করে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। যেমন গত 21শে অক্টোবর পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদকে সভাপতি করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি গঠন করেছে সরকার। এই কমিটির প্রজ্ঞাপনে যে কথাগুলো বলা হয়েছে তেমন নজির অতীতে কখনো দেখা যায়নি। বলা হয়েছে 5 সদস্যের এই কমিটি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাভুক্ত বিষয়ে সরকারকে পরামর্শ দেবে। কমিটি প্রয়োজনে যে কোনো কর্মকর্তাকে কমিটির কাজের জন্য সহায়তা দেওয়ার নির্দেশ দিতে পারবে। আর তথ্য মন্ত্রণালয়ের কাজ হবে সার্বিক দায়িত্ব পালন করা। এ প্রজ্ঞাপন থেকে পরিষ্কার, উপদেষ্টা মাহফুজ আলম চাইলেই আর নিজের মন্ত্রণালয় ছুরি ঘুরাতে পারবেন না। তিনি শুধু সরকারের চাওয়া মতো নির্দেশগুলো বাস্তবায়ন করবেন। সূত্রগুলো বলছে, এনসিপির অনুকূলে সম্প্রতি কয়েকটি টিভি চ্যানেলের লাইসেন্স দেওয়ার পর থেকে উপদেষ্টা মাহফুজ আলমের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ প্রধান উপদেষ্টার দপ্তরে জমা পড়ে। আরেক ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে বহু আগে থেকে অনেক অভিযোগ জমা পড়লেও অধ্যাপক ইউনূস কর্ণপাতই করেননি। কিন্তু গত কয়েক মাস ধরে আসিফ মাহমুদ কার্যত নিষ্ক্রিয় হয়ে আছেন নিজের মন্ত্রণালয়ে। তার মন্ত্রণালয়ের জরুরি ফাইলগুলো পড়ে আছে প্রধান উপদেষ্টার দপ্তরে। দর্শক, ইউনূস সরকার যাদের সম্মতিতে গঠিত হয়েছিল তারাই এখন উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে আপত্তি তুলেছে। এ কারণেই সমস্যাটিকে জটিল মনে করছেন অধ্যাপক ইউনূসের ঘনিষ্ঠজনরা। কিন্তু এভাবে সাময়িক ঠেকা দেওয়া পদ্ধতিতে নিজের ঘনিষ্ঠজন প্রধান উপদেষ্টার সৌদি সফর বাতিল, বিদেশ সফরে কি ফুল স্টপ আসলো? এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলতে চাই। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আসন্ন সৌদি সফর বাতিল করা হয়েছে। কয়েকদিন বেশ ঢাকঢোল পিটিয়ে এটি সংবাদ মাধ্যমে এসেছিল যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সৌদি আরব সফরে যাচ্ছেন। সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে রিয়াদে আয়োজিত ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ FII-9 সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল তার। আগামী 27 থেকে 23 অক্টোবর পর্যন্ত এই সম্মেলনটি হওয়ার কথা। তবে ডক্টর ইউনূসের পরিবর্তে সফরে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত ডক্টর লুৎফে সিদ্দিকী। প্রধান উপদেষ্টার কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে। কর্মকর্তারা জানান যে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে ব্যস্ততার কারণে প্রধান উপদেষ্টার সৌদি আরব সফরের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। আসলে কি তাই? অভ্যন্তরীণ ব্যস্ততা কিংবা আগামী নির্বাচন প্রস্তুতি, এজন্যই কি ডক্টর ইউনূসের সফর বাতিল করা হলো, নাকি সৌদি কর্তৃপক্ষ প্রধান উপদেষ্টার সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অসম্মতি জানালো?
আপনারা দেখেছেন কদিন আগে প্রধান উপদেষ্টা একটা গুরুত্বহীন সফরে ইতালিতে গিয়েছিলেন। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাক্ষাৎ চেয়েও তিনি সাক্ষাৎ পাননি, রোমের মেয়রের সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন। আমি এর আগের ওই সময়ের একটা ভিডিও কন্টেন্টে এমনটা বলেছিলাম যে আমাদের এই মুহূর্তে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার আছে, প্রতিবেশী দেশ দক্ষিণ এশিয়ার দেশ নেপালে একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে। অন্তর্বর্তী সরকারের প্রধান সুশীলা কার্কি নেপালে, সেই সুশীলা কার্কি যদি ঢাকায় এসে ঢাকা সাউথ বা নর্থ সিটি কর্পোরেশনের মেয়রের সাথে সাক্ষাৎ করেন, দ্বিপাক্ষিক বৈঠক করেন, আমাদের সরকার প্রধানের সাথে বৈঠক না করতে পেরে, তাহলে বিষয়টা কেমন হবে? ডক্টর ইউনূস ঠিক তেমনটাই করেছেন ইতালি সফরের ক্ষেত্রে। এবং আপনাদের মনে আছে নিশ্চয়ই যে গত জুন মাসে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের আরেকটি সফরের কথা ছিল ফ্রান্স সফর। ফ্রান্স সফরে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক চেয়েছিলেন বাংলাদেশ সরকার। ম্যাক্রো সেই বৈঠকটি নাকচ করে দিয়েছে, অনাগ্রহ প্রকাশ করেছিল, বিধায় সেই সফরটি অনুষ্ঠিত হয়নি। নইলে ডক্টর ইউনূস এই মুহূর্তে 15 মাসে বাংলাদেশ চালাচ্ছেন, 15 মাসে পড়েছে। এই 15 মাসে 14টি বিদেশ সফর করেছেন। ফ্রান্স সফরটা হলে তার 15টা সফর ইতিমধ্যে হয়ে যেত। সৌদি আরব হতো 16তম সফর, কিন্তু 14তম সফর সর্বশেষ ইতালি সফর। সেখানে কি ইউনূস ফুল স্টপ টানলেন? বিষয়টা খানিকটা তেমনটাই মনে হচ্ছে। সরকারি সূত্রের খবর জানাচ্ছে যে সৌদি কর্তৃপক্ষ ডক্টর ইউনূসকে শেষ সময়ে গ্রহণে অস্বীকৃতি জানিয়েছে এবং যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রাজতন্ত্রের উষ্ণ সম্পর্কের ফলস্বরূপ বলে বিশ্লেষকরা মনে করছেন। ইতিমধ্যে আপনারা খেয়াল করেছেন যে সৌদি আরব এবং পাকিস্তান দুজনার খুব কাছাকাছি। কদিন আগে প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেই সৌদি আরব অস্বীকৃতি জানাচ্ছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে গ্রহণ করতে। এই ঘটনা বাংলাদেশ সৌদি সম্পর্কে নতুন মোড় এনেছে। সরকারি সূত্র বলছে যে এফআইআই এর ওয়েবসাইটে যে সম্মেলনটিতে যাওয়ার কথা ছিল, ডক্টর ইউনূসকে সাস্টেনেবল স্পিকার হিসেবে তালিকাভুক্ত করা হয়েছিল। প্রতিনিধি দলের 25শে অক্টোবর রিয়াদ যাত্রার কথা ছিল এবং ডক্টর ইউনূসের সফর 26শে অক্টোবর রাতে শুরু হবার পরিকল্পনা ছিল। সৌদি পক্ষের সঙ্গে রাজা সালমানের সঙ্গে সাক্ষাতের প্রস্তাবও পাঠানো হয়েছিল, কিন্তু গত কয়েকদিনের মধ্যে পরিস্থিতি বদলে যায়। নাম প্রকাশে অনিচ্ছুক পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, সৌদি কর্তৃপক্ষ সফরের প্রস্তাব অগ্রহণযোগ্য বলে জানিয়েছে। এর কারণ স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি, তবে এটি দ্বিপাক্ষিক সিদ্ধান্ত। যেটি হোক, কারণের নেপথ্যে কারণ আছে। আপনি চিন্তা করুন, ডক্টর মোহাম্মদ ইউনূস যে টাইপের বেহায়া লোক, এই লোক বাংলাদেশে এই মুহূর্তে জুলাই সনদ এবং আগামী নির্বাচনের প্রস্তুতির অজুহাতে বা প্রস্তুতির প্রয়োজনে একটা বিদেশ যাত্রা বাতিল করবেন, এটিকে আপনি ভাবেন? যদি বাতিল করতেন তাহলে 14 মাসে বা 15 মাসে 14 সফর কি করতেন তিনি? বাংলাদেশে বহু গুরুত্বপূর্ণ কাজকর্ম আছে না? বাংলাদেশে সংস্কারের কথা বলা হচ্ছে, উন্নয়নের কথা বলা হচ্ছে। আগে সবকিছু খারাপ ছিল, পচা ছিল। সেই পচা থেকে, নর্দমা থেকে বেরিয়ে ভিন্ন উচ্চতায় ওঠানোর কথা না ডক্টর ইউনূসের? গত 15 মাসে কি হয়েছে? উচ্চতায় কি ওঠাবেন? সেই নর্দমা যেটি ছিল আমাদের, সেই নর্দমাটা ভালো ছিল। সেই নর্দমা থেকে আরো একদম গভীর খাদে ফেলে দিয়েছেন গত 15 মাসে ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই লোক বিদেশ সফরের, সৌদি সফরের যদি সুযোগ পেতেন, তিনি সৌদি আরব সফর করবেন না, এটি আপনি ভাবেন কিভাবে? সৌদি থেকে অস্বীকৃতি জানানোর জন্য অগ্রহণযোগ্য অ্যাটিটিউড করার কারণে ইতালির মতো আরেকটা ডোজ খাইতে চাননি ডক্টর মোহাম্মদ ইউনূস। ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাৎ হয়নি, তেমনি সৌদি যুবরাজের সঙ্গে, যুবরাজ সালমানের সাথে যদি সাক্ষাৎ না হয়,
এটি কেমন হয়ে যায় না? শুধুমাত্র একটা সম্মেলন থেকে তিনি স্পিকার হিসেবে বক্তব্য দিয়ে চলে আসলেন কিংবা রিয়াদের মেয়রের সাথে সাক্ষাৎ করে এলেন, এটা কেমন হয়ে যায় না? এই কেমন হয়ে যাওয়াটাকে এড়ানোর জন্যই ডক্টর ইউনূসের সৌদি আরব সফরটা বাতিল হয়ে গেল এবং ভবিষ্যতে নির্বাচন সামনে রেখে আর কোনো সফর তিনি করবেন কিনা বা সফর তার হবে কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। গত 15 মাসে ডক্টর ইউনূসকে কেউ কোনো রাষ্ট্রীয় অতিথি হিসেবে ডেকে নিয়ে উষ্ণ সংবর্ধনায় সংবর্ধিত করেনি। এটি বারবার আমরা বলছি, প্রতিটা সফরের ক্ষেত্রে বলছি এবং এখনো বলছি। আপনি দেখুন, আমাদের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, তার প্রত্যেকটা সফর দেখুন, সফরে একটা দেশের এয়ারপোর্ট দিয়ে ঢোকা থেকে তাকে যে উষ্ণ অভ্যর্থনা জানানো সেগুলো দেখুন। আর ডক্টর ইউনূসের গত 15 মাসে যে 14টা বিদেশ সফর হয়েছে সেই সফরগুলো দেখুন, তার এয়ারপোর্টে চিপা দিয়ে ঢোকা আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্মুক্ত লাল গালিচা সংবর্ধনা ইত্যাদি বিভিন্ন রাষ্ট্রাচারের মধ্যে একটা দেশে ঢোকাটা যদি পার্থক্য দেখেন, আপনার কোনো দল করা লাগবে না ভাই, দল না করে আপনি একটু কম্পেয়ার করুন, তাহলেই বুঝবেন যে ডক্টর ইউনূস কতটা বেহাইয়া। এই বেহাইয়া কোণা থেকে তিনি 15 মাসে 14টা সফর করেছেন। তার যদি লজ্জা শরম না থাকে অন্ততপক্ষে আর কোনো বিদেশ সফর করবেন না তিনি। সৌদি আরব সফর তার ফুল স্টপ হতে যাচ্ছে কিনা আমরা মনে করছি এটি তার একটা ফুল স্টপ। এই মুহূর্তে পর্যন্ত